নীতি পেপার পড়ে শোনাবেন সবাইকে। এবং আমার সবচেয়ে পছন্দের একটি টপিক মডার্নাইজেশন যেটা আছে, আমি সবসময় মডার্নাইজেশনকে ক্রিটিসাইজ করি বিকজ মডার্নাইজেশন আপনাদেরকে যা দিয়েছে আমার কাছে মনে হয় কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করা দরকার। আপনাদেরকে কিংবা আমাদেরকে যা দিয়েছে তার চেয়ে বেশি কেড়ে নিয়েছে বিভিন্ন ওয়েতে, কিন্তু বাংলাদেশ সরকার ওদের যে রেগুলেশনগুলো আছে সেগুলো ব্রেক করে তাদের নিজের কোনো রেগুলেশনগুলো রুলস দিতে পারে না। সেই জন্য আজকে তার কাছ থেকে এই বক্তব্যগুলো আসতে পারে বা আসবে মনে করি। সেই জন্য আমি আবু সিদ্দিক প্রিন্সকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য দেওয়ার জন্য। নাসির ভাইকে অনেক ধন্যবাদ। আমি যে বিষয়টি উপস্থাপন করবো এটি মূলত কোনো রিসার্চ পেপার টাইপের কিছু না। আমি পড়াশোনা একটু করেছি এবং আমি মনে করি যে এই বিষয়টা সবার সাথে শেয়ার করা উচিত। তো এই দিক থেকে আমি মূলত ফোকাস করবো যেটা যে বর্তমান চীনের যে ইকোনমিক রিফর্মেশন, তার মানে তাদের যে সমস্যাটা সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে যে রিফর্মেশনটা এবং মডার্নাইজেশন যেই ক্ষেত্রগুলোতে হয়েছে এই বিষয়টি আমি আলোচনা করব। কিন্তু যেহেতু এর প্রেক্ষাপটটা একটু আমাদের জানা লাগবে, এই কারণে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করব। প্রথমত আমরা কিছু ভুল জানি। প্রথম ভুল হচ্ছে আমরা জানি যে চীন বিপ্লব মানে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব এবং চীনের সাংস্কৃতিক বিপ্লব মানে কালচারাল রেভলিউশন দুটো এক না, এবং এর ভিতরে অনেক বছরের পার্থক্য আছে। প্রথমত চীনের যে সমাজতান্ত্রিক বিপ্লব এটা হয় 1949 সালে। এই বিপ্লবটার প্রেক্ষাপট যদি দেখি সেখানে চীনের দুইটা পার্টি ছিল মূল ধারার, একটা হচ্ছে চাইনিজ কমিউনিস্ট পার্টি এবং আরেকটা চাইনিজ ন্যাশনালিস্ট পার্টি। এই দুইটা পার্টি 1937 সালে যখন চীনের সাথে জাপানের যুদ্ধ হয়, এই যুদ্ধ চলমান ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিতরে, এবং পরবর্তীতে ইউএসএ যুদ্ধে যোগ দেওয়ার কারণে এবং রাশিয়া যেহেতু জাপানের বিরুদ্ধে ছিল যুদ্ধে, এই কারণে রাশিয়াও চীনে আক্রমণ করা শুরু করে। ফলে জাপান এখান থেকে সরে যায় এবং চীন আর রাশিয়া দুইটা দেশই রাশিয়া এবং ইউএসএ দুইটা দেশই চীনের ভিতরে অভ্যন্তরে অবস্থান করে। 45 সালে যখন জাপানের পতন হয়, এরপরে রাশিয়া চায় তাদের মতো করে চীনকে সাজিয়ে নিতে এবং ইউএসএ চায় তাদের মতো করে একটা কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করতে, দুই পার্টি নিয়ে, কমিউনিস্ট পার্টি আর ন্যাশনালিস্ট পার্টি নিয়ে। তো কোয়ালিশন গভর্নমেন্ট করার ইচ্ছা ছিল এই কারণে যে ইউএসএ বিভিন্ন দেশগুলোকে ভাগ করে নিতে পেরেছে। জার্মানিকে তারা ওয়েস্টার ইস্ট দুই ভাগে ভাগ করেছে, কোরিয়াকে দুই ভাগে ভাগ করেছে, জাপানকে ইউএসএ নিজেরাই ডমিনেট করেছে 5 বছর ধরে। কিন্তু এই ক্ষেত্রে চীন যেহেতু একটা বড় দেশ এবং বড় একটা পপুলেশনের দেশ, এই দেশটিকে সহজেই হাতে নেওয়া সম্ভব না। এই কারণে ইউএসএ চেয়েছিল এখানে একটা কোয়ালিশন গভর্নমেন্ট দিয়ে আস্তে আস্তে চীনকে হাতে তাদের কবজায় আনা, আর রাশিয়া চেয়েছিল এখানে একটা সমাজতান্ত্রিক বিপ্লব আনা। এই দিক থেকে একটা দ্বন্দ্ব হয় এবং ন্যাশনালিস্ট পার্টি আর কমিউনিস্ট পার্টি এই দুইটা পার্টির ভিতরে একটা সংঘর্ষ দেখা দেয় এবং অনেক দিন ধরে এই সমস্যাটা চলে। এর ভিতর দিয়ে সশস্ত্র যে যুদ্ধ মানে সিভিল ওয়ারটা একটা যুদ্ধের রূপ নেয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমিউনিস্ট পার্টি যারা তারা রাশিয়া থেকে হেল্প পায় এবং স্বাভাবিকভাবে রাশিয়ার সাথে যে সীমান্তবর্তী এলাকাগুলো, এই এলাকাগুলোতে কমিউনিস্ট পার্টি একটা আধিপত্য সৃষ্টি করে। তাদের সৈন্য ছিল, নিয়মিত সৈন্য ছিল 12 লাখ মতো। আর অপরদিকে ন্যাশনালিস্ট পার্টি যারা পুরো ওয়ার্ল্ড থেকে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড থেকে হেল্প পেয়েছিল, তাদের নিয়মিত সৈন্য ছিল 43 লাখ। এরকম একটা শক্তির পার্থক্য থাকার পরেও কিভাবে কমিউনিস্ট যেই মানে পার্টিটা তারা যে সমাজতান্ত্রিক বিপ্লবটা করতে পারলো, এর কারণ যদি বুঝি, প্রথম কারণ হচ্ছে এই যুদ্ধের ভিতর দিয়ে যেহেতু একটা বৈশ্বিক একটা ক্রাইসিস এবং চীনের ভিতরেও সিভিল ওয়ার, এই কারণে দেশের যে মিডিল ক্লাস ছিল তারা অনেকটা ধ্বংস হয়ে গেল। দ্বিতীয়ত ব্যাপক ইনফ্লেশন হলো। ইনফ্লেশন হওয়ার কারণে যারা মধ্যবর্তী মানে শ্রেণী ছিল সুবিধাভোগী তাদেরও পতন হলো। ফলে সরাসরি দুইটা মানে স্পষ্ট দুইটা গ্রুপ হয়ে গেল, প্রোলেতারিয়েট এবং বুর্জোয়া। এই ক্ষেত্রে যারা ন্যাশনালিস্ট ছিল তারা ওই মিডিল ক্লাসের সাপোর্টটা যেটা পেত আগে, ওই সাপোর্টটা ওখান থেকে বঞ্চিত হয়ে গেল। দ্বিতীয়ত এই যারা প্রোলেতারিয়েটে পরিণত হলো কিংবা যাদের একটু ছিল হারানোর পরে তারা কমিউনিস্টদের সাথে যোগ দিল এবং কমিউনিস্টদের ইডিওলজি তখন আরো বেশি স্প্রিড করা শুরু করে। এই কারণে ওই সময় বিপ্লবটা হয়ে যায় এবং 50 সালে সর্বশেষ হাইনান প্রদেশটা, এখানে সর্বশেষ সশস্ত্র সংগ্রামটা হয় এবং এরপরে ন্যাশনালিস্টদের আর কোনো অবস্থান থাকে না। এখন দেখা যাচ্ছে ন্যাশনালিস্ট যারা চীনের ভিতরে ছিল বিভিন্ন জায়গায় ছড়ানো, এখান থেকে 6 লাখ ন্যাশনালিস্ট সৈন্য, 6 লাখ নিয়মিত সৈন্য এবং প্রায় 2 মিলিয়ন রিফিউজি, এদেরকে মাও সেতুং তাইওয়ানে পাঠিয়ে দেয়। কারণ ছিল পুরো চীনের ভিতরে তারা থাকলে বিশৃঙ্খলা হওয়ার সম্ভব হয়েছিল। এই কারণে তাদেরকে সবাইকে একসাথে নিয়ে তাইওয়ানে পাঠিয়ে দেওয়া হলো যে তোমরা তাইওয়ানে থাকো। তো তাইওয়ানে তাদেরকে পাঠানোর কারণে তাইওয়ান কিন্তু ক্যাপিটালিস্ট হয়ে গেছে তখন থেকে অনেকটা, এবং চীনের যে মূলধারার অর্থনীতি তার সাথে একটা পার্থক্য তৈরি হয়ে গেছে তাইওয়ানে। তো
তো তারা তাইওয়ানে গেল, তাইওয়ানের ইকোনমি তারা নিজেদের মতো সাজানো শুরু করলো এবং পুরো চীন এদিকে মাও সেতুং তার নিজের মতো সাজাচ্ছে। এখন যেটা হলো, যেহেতু কমিউনিস্ট হয়ে গেল, তার হেল্প দরকার, যেহেতু নতুন একটা দেশ, সরাসরি তারা রাশিয়ার সাহায্য নিল এবং রাশিয়ার যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে আসলো। রাশিয়া আসার পরে প্রথমত আমরা জানি যে পঞ্চবার্ষিক পরিকল্পনা যে ব্যাপারটা অর্থনীতির ক্ষেত্রে, এটা সমাজতান্ত্রিক অর্থনীতির একটা ধারণা আমাদের বাংলাদেশে হয়েছিল। তো এই পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রথম নেওয়া হয় 1953 সালে, 53 থেকে 57, এই 5 বছরের জন্য প্রথম 50-year প্ল্যান নেওয়া হয়। এটা রাশিয়ার মাধ্যমে, পুরোটা রাশিয়ার ডিজাইন করা এবং রাশিয়ার যে সোভিয়েত ইকোনমি এর একটা মডেল পুরোপুরি এখানে আনার চেষ্টা করা হলো। যে কারণে আমরা দেখব ওই সময় 50 থেকে 60, এই 10 বছরে, এই এক দশকে ওখানে সবচেয়ে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়েছে এবং বড় একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছে। হওয়ার পরে 1958 সালে যখন দেখা গেল যে বিশ্বে একটা ক্রাইসিস শুরু হলো এবং আমরা কিছুদিন পরে দেখছি 1962 সালে কিউবাতে একটা ক্রাইসিস শুরু হচ্ছে। এই ব্যাপারগুলো উপলব্ধি করার পরে মাও সেতুং দেখলেন যে প্রথমত বৈশ্বিক যে অবস্থা তার সাথে রাশিয়ার অবস্থা একটু দ্বন্দ্বিত হয়ে গেছে এবং বিশ্ব থেকে রাশিয়ার বিরুদ্ধে একটা মতবাদ তৈরি হচ্ছে এবং রাশিয়ার বিরুদ্ধে একটা শক্তি দাঁড়িয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত দেশের ভিতরে আমার চীনের যে অবস্থা তার সাথে রাশিয়ার অবস্থা মেলে না, সুতরাং চীনের মডেলটা আমি সরাসরি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো না, সুতরাং রাশিয়ার যে মডেল এখান থেকে আমি সরে আসবো। 58 সালে সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুন একটা পলিসি মাও সেতুং নেন, এটার নাম হচ্ছে গ্রেট লিপ ফরওয়ার্ড। এই গ্রেট লিপ ফরওয়ার্ডটা 58 থেকে 60 এই 2 বছরের ভিতরে হয় এবং এর মূল বৈশিষ্ট্য ছিল যে সোভিয়েত যে অর্থনীতির মডেল এটাকে সরিয়ে দেওয়া হয় এবং নিজেদের মতো সবকিছু সাজানো হয়। এখানে কি করা হয়, যেহেতু ফরওয়ার্ড শব্দটা আছে তার মানে সামনে আসা, এই সামনে আসাটা হচ্ছে দুইটি দিক থেকে, এক এগ্রিকালচার এবং দ্বিতীয় হচ্ছে ইন্ডাস্ট্রি। এই এগ্রিকালচারের দিক থেকে যারা সাধারণ কৃষক তাদেরকে কমিউন সিস্টেমের আওতায় নিয়ে আসা হয়। এই কমিউনগুলো ছিল প্রায় 40 জন মতো করে একটা গ্রুপ থাকবে কৃষকদের, তারা উৎপাদন করবে একই জায়গায় অবস্থান করবে এবং উৎপাদনের মাধ্যমে তাদের পুরো আউটপুটটা রাষ্ট্র পাবে, তাদের বেসিক নিডটা তারা কিন্তু ফুলফিল করবে। একেবারে মূলধারার সমাজতান্ত্রিক অর্থনীতির মতো, পার্থক্য ছিল তাদের একটু স্বাধীনতা ছিল, কিন্তু সমস্যা দেখা দিল যে এই কমিউন সিস্টেমে 40 জনের ভিতরে যে টিমটা করা, এই টিমের একজনের উপর অসন্তুষ্ট, এই কারণে তাদের পুরো যে এফিসিয়েন্সি সেটা এখানে আনতে পারলো না, ফলে এখানে একটা বিদ্বেষ দেখা দিল। দ্বিতীয়ত ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বড় বড় ইন্ডাস্ট্রি হবে এবং ছোট ধারার যে শিল্পগুলো সেগুলোকে অনেকটা উপেক্ষা করা হলো, সেখান থেকে দেখা গেল যে ইন্ডাস্ট্রির যে পুরো আউটপুটটা সেটাও এক্সপেক্টেড লেভেলে আসছে না। তখন এই গ্রেট লিপ ফরওয়ার্ডটা যেটা হয়, এখানে কিছুটা মানে মডার্নাইজেশনের চিন্তা নেওয়া হয় এবং মাও সেতুং এর একটা পরিকল্পনা ছিল 88 সালের ভিতরে চীনকে একটা আধুনিক রাষ্ট্রে পরিণত করা। এই আধুনিক করার যে ইচ্ছা এখানেই শুরু হয় এবং এটা শুরু হওয়ার পরে পরবর্তীতে 63-64 সালে আরেকটু ধারণা আসে এবং সবশেষ আমরা যে আধুনিকতার মানে কথা বলবো যে ডেং জিয়াওপিং, উনি সবশেষ আধুনিকীকরণটা করেন এবং ওই সময় আধুনিকীকরণের চেষ্টা আসার পরে রাশিয়ার সাথে একটা আদর্শিক একটা দ্বন্দ্ব তৈরি হয় চীনের এবং তখন থেকে সারা বিশ্বের যে আমাদের কমিউনিস্ট আন্দোলন সেখানে কিন্তু দুইটা ধারা তৈরি হয়, চীনপন্থী এবং মস্কোপন্থী। এখান থেকেই এই দুইটা ধারা তৈরি হওয়া শুরু হয় এবং প্রায় এই যে নতুন করে যে গ্রেট লিপ ফরওয়ার্ড করা হলো, কৃষকদের সবচেয়ে বড় একটা সমস্যা হয়, প্রায় 1.5 মিলিয়ন, তারপরে প্রায় 15 লক্ষ মানুষ ওই সময় মারা যায় এবং চীনের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ভিক্ষ দেখা যায় ওই সময়টা। এই কারণে গ্রেট লিপ ফরওয়ার্ড বলা যায় অনেকটা ব্যর্থ, কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতিতে চীন যে তার নিজস্ব বৈশিষ্ট্য আনবে এই জায়গায় একটু সফলতা ছিল, কারণ চীনের নিজস্ব বৈশিষ্ট্য তৈরি করার ক্ষেত্রে। এরপরে 60 সালের পরে দেখা যায় যে গ্রেট লিপ ফরওয়ার্ডটা অতটা কার্যকর না, তারপরে মাও সেতুং ওখান থেকে একটু শিথিলতা আনেন এবং 63-64 সালে এই গ্রেট লিপ ফরওয়ার্ডের বাইরে এসে দেখা যায় নতুন করে কিভাবে উন্নয়ন করা যায় এরকম কিছু চিন্তা আসে এবং ওই সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, নামটা আমার মনে হচ্ছে না, উনি কিছু মডার্নাইজেশনের চিন্তা নেন এবং এই চিন্তাগুলো ছিল ওই সময় রুট, পরবর্তীতে ডেং জিয়াওপিং এই চিন্তাগুলোকে বাস্তবায়ন করেন। এখন দেখা যাচ্ছে যে কালচারাল রেভলিউশন যেটা আমরা জানি এটা আসলে কি। মাও সেতুং যখন দেখলেন যে আমাদের সমাজতান্ত্রিক অর্থনীতি তৈরি করা কিংবা সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে গেলে আমার আদর্শ ফুলফিল হওয়া লাগবে, এখানে কিছু বাধা আছে। এক হচ্ছে আমাদের যে প্রচলিত এক্সিস্টিং ডগমাগুলা, তার মানে ওই সময় চীনের যে মানে এক্সিস্টিং দুইটা বড় ধর্মীয় মতবাদ ছিল, এক হচ্ছে কনফুসিয়ানিজম আর একটা বুদ্ধিজম, এই দুইটাকে আগে সরাতে হবে।
প্রথমত এটা। দ্বিতীয়ত আমাদের যে ওল্ড কাস্টমগুলা, ওল্ড কালচারগুলা, ওল্ড হ্যাবিটগুলো, এইগুলোর বিরুদ্ধে একটা সংগ্রাম আনা লাগবে, একটা নতুন করে বিপ্লব আনা লাগবে। তার মানে আধুনিক মানসিকতা আনা লাগবে এবং সমাজতান্ত্রিক মানসিকতা সবার ভিতরে আনা লাগবে। এটা আনতে গেলে তখন একটা নতুন করে বিপ্লবের চিন্তা করা হলো এবং এই বিপ্লবটার ভিতরে কিছু বৈশিষ্ট্য আমরা দেখলাম যে রেড গার্ড তৈরি করা হলো, যেটা ভ্যানগার্ডের মতো অনেকটা। এরা অনেক সংখ্যায়, অনেক প্রায় 15 থেকে 20 লাখ এই যুবকদেরকে একত্রিত করে পুরো চীনের ভিতরে অনেকটা হচ্ছে পদযাত্রা টাইপের করা হলো এবং লিটল রেড বুক নামে ছোট ছোট বই করা হয়, যেখানে মাও সেতুং তার আদর্শ লেখেন এবং এই বইগুলো বাধ্যতামূলকভাবে পড়া লাগবে সবাইকে, স্টুডেন্টদের ভিতরে দেওয়া হয়। স্কুলগুলোকে তারা অনেক স্কুলকে বন্ধ করে দেন এবং সবচেয়ে বড় আঘাত আসে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপরে। অনেকগুলা মন্দির, তারপরে ধর্মীয় প্রতিষ্ঠান লুট হয় এবং অনেক মানুষ হত্যা হয়। সেখানে প্রায় দেখা যাচ্ছে যে 1 মিলিয়ন মানুষ এই হ্যাজার্ডের ভিতরে পড়ে মারা যান অথবা বন্দী হন এবং সাথে সাথে ইনস্ট্যান্ট ওই সময়টাতে প্রায় 2-3 হাজার মানুষ মারা যান। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে সুইসাইড করার যে হারটা, আমরা অনেক বিপ্লব দেখেছি কিন্তু সুইসাইড হয়, কিন্তু এই বিপ্লবের ক্ষেত্রে বড় একটা অংশ সুইসাইড করেন। প্রায় 772 জন মানুষ ওই 66 সালে সুইসাইড করে। তো 66 থেকে 68 এই সময়টা মূলত এটা হয় এবং লিউ হয়, কিন্তু এর যে প্রভাবটা এটা 76 পর্যন্ত, তার মানে মাও থাকা পর্যন্ত, অর্থাৎ 66 থেকে 76 এই 10 বছর সাংস্কৃতিক বিপ্লবটা চলে। এখন এই সাংস্কৃতিক বিপ্লবের পরে যেখানে আমরা দেখছি যে এর মাঝখানে কিছু বিষয় হয়, আমরা বলেছি যে 4 গ্যাংয়ের কথা। 4 জন নেতা ছিলেন। এই 4 জন হচ্ছে জিন উইং একজন, উনি মাও সেতুং এর ওয়াইফ, প্রথম ওয়াইফ না, উনি দ্বিতীয় স্ত্রী এবং প্রথম জীবনে উনি শিল্পী ছিলেন এবং অভিনেত্রী ছিলেন। উনি ছিলেন একজন গ্যাং। আর 3 জন ছিলেন চানকিয়াও, ইয়াও ওয়েনওয়ান এবং ওয়ান হংওয়ান। এই 3 জন, মোট 4 জন। এই 4 জন গ্যাং, তারা মূলত একটু আড়ালে থেকে পুরো কমিউনিস্ট পার্টি পলিসি ঠিক করতেন এবং তাদের যে বাইরে আসাটা যতটা বেশি হতো না, কিন্তু তাদের কাজের প্রভাবটা সবচেয়ে বেশি পড়তো। এবং এই কালচারাল রেভলিউশনের সময় এই কমিউনিস্ট পার্টিতে একটা দ্বন্দ্ব দেখা যায়, একজন আরেকজনকে দোষারোপ করে যে ও বেশি লিবারেল কিংবা ও সমাজতান্ত্রিক আদর্শে বেশি বিশ্বাসী না, এভাবে করে কাদা ছোড়াছড়ি শুরু হয়। এবং এই সময় ডেং জিয়াওপিং, যিনি মাও সেতুং মারা যাওয়ার পরে যিনি প্রেসিডেন্ট হন, ওই সময় তাকেও অনেকটা সরিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে লিন বিয়াও, যিনি হচ্ছে ডিফেন্স মিনিস্টার ছিলেন, লিন বিয়াও উনি একটু ক্রিটিক্যাল কাজ করেন। উনি বলেন যে সোভিয়েতের সাথে আমাদের দ্বন্দ্ব শুরু হচ্ছে, বর্ডারে মারামারি শুরু হচ্ছে, যুদ্ধের উপক্রম। এই সময় এরকম বলে তিনি আরো অস্থিরতা বাড়ানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত পালানোর সময় তিনি মঙ্গোলিয়ায় বলা হয় যে প্লেন ধসের মাধ্যমে মারা যান। তো লিন বিয়াও মারা যাওয়ার পরে ওইখানে পুনরায় ঝাও এনলাই তিনি আবার ক্ষমতায় ফিরে আসেন। ঝাও এনলাই আবার ডেং জিয়াওপিংকে একটু সাপোর্ট দিতেন এবং তিনি কিছুটা লিবারেল ছিলেন। আর ডেং জিয়াওপিং বলা হয় উনি অনেকটা আধুনিক মানসিকতার, কারণ ফ্রান্স থেকে পড়াশোনা করে এসেছেন এবং ক্যাপিটাল যে ক্যাপিটালিস্ট ইকোনমি এটা সম্পর্কে তার ভালো ধারণা। তো ডেং জিয়াওপিং এভাবে আবার পুনরায় 71 সালে তিনি ক্ষমতায় চলে আসেন, পার্টির একটা পদ পেয়ে যান এবং শেষ পর্যন্ত যখন 1972 সালে একই সাথে এই ঝো এনলাই এবং মাও সেতুং দুইজনে, একজনের স্ট্রোক এবং একজনের ক্যান্সার ধরা পড়ার পরে তাদের যে বিপ্লবটা সেটা আরো স্তীমিত হয়ে যায় এবং সাধারণ মানুষের ভিতরে একটা রোষ দেখা যায়। ফলে মাও সেতুং মারা যাওয়ার পরে 1976 সালে পুলিশ, আর্মি এবং সাধারণ মানুষ মিলে একটা কোয়ালিশন হয় এবং তারা এই যে 4 গ্যাং যারা, তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। ডেং জিয়াওপিংকে ক্ষমতায় বসানো হয়। এখন ডেং জিয়াওপিং আসার পরে মূলত এই রিফরমেশনটা শুরু হয়। ডেং জিয়াওপিং ক্ষমতায় আসেন প্রথমত 1976-77 সালের দিকে। আসার পরে 78 সাল থেকে তার যে অ্যাক্টিভিটি এগুলো শুরু হয়। এখন আমরা যে আমাদের মূল আলোচনার বিষয় ছিল সেখানে চলে আসবো। এর আগে আমরা দেখলাম যে কালচারাল রেভলিউশন, গ্রেট লিপ ফরওয়ার্ড, এই দুইটা স্টেপ নেওয়া হয় মাও সেতুং এর কাছ থেকে। এখন একটা প্রশ্ন হচ্ছে, মাও সেতুং এর গ্রেট লিপ ফরওয়ার্ড এবং কালচারাল রেভলিউশন অনেকাংশে ব্যর্থ, কিন্তু ব্যর্থ হওয়ার পরেও সমাজতান্ত্রিক যে চায়নার নিজস্ব সক্রিয়তা তৈরিতে এর ভূমিকা ছিল একটা অনবদ্য ভূমিকা। এবং এই কারণে বা কিছুটা আদর্শিক কারণে ওই যে সাংস্কৃতিক বিপ্লবের সময় যে মাওবাদের প্রচার হয়,
যে লিটল রেড বুকের মাধ্যমে কিংবা রেড গার্ডের মাধ্যমে এই মাওবাদটা একটা নিজস্ব ধর্মীয় একটা স্বাতন্ত্রতা নিয়ে আসতে পারে চীনের ভিতরে। এই কারণে মাও সেতুং পরবর্তীতে সবসময় শ্রদ্ধেয় ছিলেন। এখন ডেং জিয়াওপিং আসার পরে এই রিফর্মেশন গুলো শুরু হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এতদিন 20 বছর ধরে 58 থেকে 78 পর্যন্ত একটা ধারা চলে আসলো গ্রেট লিপ ফরওয়ার্ডের পর থেকে, এখন কেন রিফর্মেশন দরকার বা রিফর্মেশনটা কেন অত্যাবশ্যকীয় হয়ে উঠেছিল? এর কয়েকটা কারণ যদি অনুসন্ধান করি তাহলে প্রথম কারণ হচ্ছে মাও সেতুং নিজে মারা গেলেন, তারপরে তার গ্রেট লিপ ফরওয়ার্ড এবং কালচারাল রিভলিউশন দুটাই ব্যর্থ হলো, মানে আক্ষরিক অর্থে ব্যর্থ হলো। দ্বিতীয়ত আমরা যে প্ল্যানিং সিস্টেম দেখলাম, যে সোভিয়েত প্ল্যানিং সিস্টেম ছিল, সেটাও অনেকটা ব্যর্থ। আর আরেকটা সমস্যা হচ্ছে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানে সবকিছু যদি আমরা ব্যবস্থাপনা করতে যাই সেক্ষেত্রে এফিসিয়েন্সি কম আসে। এটা ওই সময়ের যারা লোক তারা ওইটা অনুধাবন করলেন। এরপরে পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো হংকং, তাইওয়ান, সিঙ্গাপুর, এইগুলো কিংবা আমাদের যে বাইরের দেশগুলো আমরা যদি দেখি যে সোভিয়েত ব্লক এবং ইউএসএ ব্লকের ভিতরে যে পার্থক্য, যেরকম ইস্ট জার্মানি, ওয়েস্ট জার্মানি কিংবা নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, এইগুলোর অর্থনৈতিক পার্থক্য দেখলে সাধারণ মানুষ বুঝে গেল যে ক্যাপিটালিস্ট ইকোনমির কারণে বেশি ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে আমাদেরও এটা করা দরকার। তার মানে সাধারণ মানুষের ভিতরে এই বোধটা চলে আসলো এবং তারা এটা বুঝতে পারলো যে আমাদের যে চাওয়া আর আমাদের যে ভোগান্তি, এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে শুধুমাত্র এক্সিস্টিং ব্যবস্থার কারণে। তার মানে এর একটা পরিবর্তন দরকার। তো ডেং জিয়াওপিংও এটা অনুধাবন করলেন এবং তিনি রিফর্মেশন শুরু করলেন। এখন আসি যে রিফর্মেশনটা, তার মানে সংস্কারটা শুধুমাত্র অর্থনীতিতেই হলো এবং অর্থনীতির কোন কোন ক্ষেত্রগুলোকে সেটা প্রভাবিত করলো, কিভাবে রিফর্মেশনটা আনা হলো, এটা একটা বড় বিষয়। কারণ আমরা দেখছি যে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ওই দেশগুলো, মানে পূর্ব ইউরোপের দেশগুলো কিংবা সোভিয়েত রাশিয়া, তাদের যে রিফর্মেশন আর চীনের রিফর্মেশন দুইটা আলাদা। চীনের রিফর্মেশনটা ছিল অনেকটা, এখানে অর্থনীতির দুইটা ধারণা আছে, একটাকে বলা হয় গ্র্যাজুয়ালিজম আর একটাকে বলা হয় শক থেরাপি। শক থেরাপি মানে হচ্ছে একেবারে হঠাৎ করে কোনো আমূল পরিবর্তন নিয়ে আসে, আর গ্র্যাজুয়ালিজম হচ্ছে স্টেপ বাই স্টেপ আগানো। আর চীনের এই যে গ্র্যাজুয়ালিজম, এটা আরেকটা বৈশিষ্ট্য দেয়া হয়, এটাকে বলা হয় যে মানে ফিলিং দ্য রক বাই স্টেপ। তার মানে আমি এক পা করে ফেলবো, আমার পায়ের নিচে কি পাথর আছে এটা আমি অনুধাবন করব, তারপরে আবার আরেক পা ফেলবো। তার মানে চীনের রিফর্মেশনটা হয়েছে ধাপে ধাপে। তারা একটা স্টেপ নেয়ার পরে দেখে যে এটা কতটুকু সফল হচ্ছে, তারপরে আরেকটা স্টেপের দিকে আগে। তো চীন যখন এই স্টেপের দিকে আসলো, প্রথম রিফর্মেশন তো কৃষি এবং ইন্ডাস্ট্রিতে ন্যায় লাগবে, কারণ এই দুইটাতে বড় ধরনের পরিবর্তন হয়েছিল। এখন কৃষিতে যে রিফর্মেশনটা, এটা অনেকটা শক থেরাপির মতো, কারণ এখানে হুট করে চেঞ্জ করে নেওয়া হয়, কিন্তু কৃষকরা এটা অ্যাডাপ্ট করতে পারে। কারণ কৃষকরা মাত্র 20 বছর আগে তারা প্রাইভেট কাল্টিভেশন করেছে, তারা কিন্তু জানে ব্যক্তি মালিকানায় কৃষিকাজ করতে গেলে কেমন কিছু হবে, এটা তারা জানে। সুতরাং তারা এখানে ফিরে আসতে পারলো। প্রথমত যেটা করা হয় যে এই গ্রেট লিপ ফরওয়ার্ডের সময় যে কমিউন সিস্টেম করা হয়, 40 জন করে করে একটা টিম হবে এবং তারা কাল্টিভেট করবে, এই টিমগুলোকে ভাঙা হয় এবং এই কমিউন সিস্টেমকে চেঞ্জ করে কালেকটিভ ফার্মিং করা হয়। তার মানে টিম ভাগ হয়ে যাচ্ছে। এটা সবচেয়ে বড় কথা না, বড় কথা হচ্ছে তাদের ভিতরে যে ল্যান্ড, এই ল্যান্ডকে তাদের ভিতরে বন্টন করে দেওয়া হলো। এখানে যে সিস্টেমটা আনা হয় এটাকে বলা হয় যে হাউসহোল্ড রেসপন্সিবিলিটি সিস্টেম। তার মানে তারা চাষ করবে, তাদের হাউসহোল্ডকে রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হলো। তারা চাষ করে সেম যে আউটপুট হয় এর একটা অংশ রাষ্ট্রকে জমা দেবে। তার মানে আমার রাষ্ট্র আগে যেটা পেত সেই অংশই পাবে, কিন্তু লাভ হচ্ছে যখন এই 40 জনের ভিতরে একসাথে মানুষ কাজ করতো, অনেক বিদ্বেষ ছিল, একজন আরেকজনের উপর বিশ্বাস ছিল না। এখান থেকে সরে এসে সেই হাউসহোল্ড গুলো রেসপন্সিবিলিটি নেবে এবং তারা কাজ করবে। তার মানে তাদের যে উদ্ভাবনী ক্ষমতা এটাও আসলো, উৎপাদন বৃদ্ধি পেল, এটা একটা দিক। আর দ্বিতীয়ত হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে এই পুরো এগ্রিকালচারের যে ফার্মিংটা এখানে হেল্প করা শুরু করলো। আর আস্তে আস্তে যে পরবর্তীতে টেকনোলজি আসছে বিদেশ থেকে কিংবা নতুন নতুন প্রযুক্তি আসছে, এর মাধ্যমে কৃষিতে একটা ব্যাপক উন্নয়ন দেখা দিল এবং কৃষির আউটপুটটা ছিল অনেক বেশি। এরপরে দ্বিতীয় যে ব্যবস্থাটা আসে, যে রিফর্মেশনটা, এটা হচ্ছে স্টেট ওন যে এন্টারপ্রাইজগুলো, তার মানে রাষ্ট্রীয় মালিকানাধীন যে শিল্প প্রতিষ্ঠান, এখানে একটা বড় পরিবর্তন আসে। কারণ এই শিল্প প্রতিষ্ঠানগুলো প্রথমত বড় শিল্প প্রতিষ্ঠান ছিল, ছোট কোনো ইন্ডাস্ট্রি ছিল না। এখানে ছোট ইন্ডাস্ট্রি করা শুরু হলো এবং এই শিল্পগুলোকে কিভাবে বেসরকারীকরণ করা হয় তার যদি প্রক্রিয়া দেখি, প্রথমত এই শুধুমাত্র এই ইন্ডাস্ট্রিগুলো তারা গভর্নমেন্ট পলিসি তৈরি করে দিত, তারা ইমপ্লিমেন্ট করতো, তাদের নিজস্ব কোনো ডিসিশন মেকিং ক্ষমতা ছিল না। প্রথমত তাদেরকে এই ক্ষমতাটা দেওয়া হয় যে তোমরা নিজেরাই সিদ্ধান্ত নাও যে কিভাবে ব্যবসা করলে লাভ হয় বা কিভাবে প্রোডাক্ট করলে এটা ভালো ফল দেবে। প্রথমত ডিসিশন মেকিং হয়, তারা কিভাবে প্রোডাকশন করবে, মার্কেটিং করবে, এগুলো নিয়ে।
দ্বিতীয়ত তাদেরকে অর্থনৈতিক যে স্বাধীনতা এটাও দিয়ে দেওয়া হয় দ্বিতীয় ধাপে এসে, যে তারা নিজেদের আয় ব্যয়ের হিসাবটা নিজেরাই রাখবে এবং কি লাভ হবে না হবে এটা রাষ্ট্র দেখবে না, রাষ্ট্র শুধু আউটপুটটা নেবে। আর শেষ পর্যায়ে এসে তাদেরকে এই যে এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা দেখলাম আমরা, কৃষির ক্ষেত্রে যে হাউস হোল্ড রেসপন্সিবিলিটি সিস্টেম, এখানেও কন্ট্রাক্ট রেসপন্সিবিলিটি সিস্টেম নিয়ে আসা হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এবং সরকার শুধু বলে যে আমরা ট্যাক্সটা দেব, প্রথম সময় বলা হয় যে আমাদের এই নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দেওয়া লাগবে, এরপরে যে লাভটা তোমাদের সেটা তোমাদের থাকবে। দ্বিতীয় ধাপে এসে বলা হয় যে তোমাদের পুরো লাভের এই অংশটা আমাদের ট্যাক্স আকারে দিলেই হবে, তারপরে তোমাদের থাকবে। এবং তৃতীয় ধাপে বলা হয় যে আমরা এত পার্সেন্ট নেব, তার মানে লাভ তুমি যত বেশি করবা তুমি তত বেশি রাখতে পারবে। এখানে তাদের যে ইন্সপিরেশন এটা আরো বেড়ে গেল, এদিক থেকে বড় ধরনের একটা চেঞ্জ আসলো। আর কিছু আইনগত জটিলতা ছিল, এগুলো শেষ করা হয় 84 সালে এবং 87 সালে একটা পার্লামেন্টে বড় ধরনের একটা রিফরমেশনের প্রস্তাব আসে। এখানে ছোট ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য অনেককে স্বাধীনতা দেওয়া হয় এবং ছোট ছোট যে ইন্ডাস্ট্রিগুলো এইগুলোর ক্ষেত্রে বিদেশিদেরকে অনুপ্রেরণা দেওয়া হয়। এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা যেহেতু দেখছি এখানে ইনভেস্টমেন্ট একটা ব্যাপার, বিদেশি ইনভেস্টমেন্ট যাতে আসে এই দিক থেকেও আমাদের আইনি জটিলতা দূর করা হয়, মানে পলিসিগুলো এইভাবে সাজানো হয়। এবং 97 সালে এসে ছোট ছোট যে ইন্ডাস্ট্রিগুলো স্মল বা মিডিয়াম এগুলাকে পুরোপুরি সরকার তাদের নিজের হাতের বাইরে দিয়ে দেয়, তার মানে প্রাইভেট ওনারশিপে চলে যায়। আর মেজরিটি যেই শেয়ারগুলো বড় ইন্ডাস্ট্রি এটা সরকার হাতে রাখে এবং কিছু শেয়ার জনগণের হাতে দিয়ে দেয়। এইভাবে একটা বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া বা আমরা যদি বলি যে প্রাইভেটাইজেশন এই ক্ষেত্রে শুরু হয়। এরপরে তৃতীয় যে রিফরমেশন এটা হচ্ছে ওপেন ডোর পলিসির ক্ষেত্রে, তার মানে খোলা বাজার করে দেওয়া হয় খোলা বাজার অর্থনীতির জন্য। এই ক্ষেত্রে তিনটা বিষয়, এক হচ্ছে আমরা যদি বিবর্তনটা দেখি 78 সালে জাতীয় আয়ের মাত্র 7% ছিল বৈদেশিক বাণিজ্য। 78 সালে যখন এই রিফরমেশনটা শুরু হয়, এর পরে 87 সালে এটা বেড়ে দাঁড়ায় 25% এবং 98 সালে হয় 37%। তার মানে ওপেন ডোর পলিসি নেওয়ার পরে ক্রমান্বয়ে চীনের যে অর্থনৈতিক উন্নয়ন এটা বেড়ে যাচ্ছে এবং এই বেড়ে যাওয়ার ক্ষেত্রে জাতীয় আয়ের একটা বড় অংশ বৈদেশিক বাণিজ্য থেকে আসছে, কারণ ওপেন ডোর পলিসি নেওয়া হচ্ছে। এই ওপেন ডোর পলিসির যে প্রক্রিয়া ছিল এখানে প্রথমত প্রভিন্সগুলোকে অটোনমি দেওয়া হয়। ওই দেখা যাচ্ছে বড় একটা দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সব আমদানি রপ্তানি করতে থাকে সেটাকে অনেক ক্ষেত্রে কন্ট্রোল করা যায়। এই কারণে প্রভিন্সগুলোকে তাদের যে স্বাধীনতা স্বায়ত্তশাসন দিয়ে দেওয়া হলো যে তোমরা রপ্তানি বাড়ানোর জন্য কি কি করা দরকার তোমরা সেই পদক্ষেপগুলো নিতে পারো, এটা করা হলো প্রথমত। দ্বিতীয়ত বিভিন্ন ট্রেডিং কোম্পানি প্রতিষ্ঠা করা, শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানির বাইরে যদি আমরা বাণিজ্যিক কোম্পানি তৈরি করি তার মানে আমদানি রপ্তানিকে বিশেষায়িত ক্ষেত্র রেখে যে কোম্পানিগুলো হবে এইটা হচ্ছে ট্রেডিং কোম্পানি। এই ট্রেডিং কোম্পানি আসার পরে দেখা গেল যে রপ্তানি আরো বেড়ে গেল এবং আমদানির ক্ষেত্রে কিছু সুবিধা আসলো। প্রথমত আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা হবে তো এটা করতে গেলে কাঁচামাল লাগবে, বিদেশ থেকে আমার কাঁচামাল কেনা লাগবে, তার মানে একই সাথে আমদানিও করা লাগবে আবার রপ্তানিও করা লাগবে। এই ক্ষেত্রে একটা বড় উদ্যোগ ছিল এটা। এরপরে ধাপে এসে ইপিজেড করা হয়, এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেড এর আগে চীনে ছিলই না। এখানে প্রথম গুয়াংডং এবং ফুজিয়ান এই দুইটা প্রদেশে মানে যেগুলো কোস্টাল প্রদেশ ছিল সমুদ্রের পাশে ছিল এই প্রদেশগুলোতে প্রথমত ইপিজেড করা হয়, কারণ এই চীনের অর্থনীতি ওই সময় বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় অংশ হতো নৌপথে। তো যেহেতু এগুলো কোস্টাল এবং সমুদ্রের পাশে এগুলোতে ইপিজেড করা হয়, পরবর্তীতে ইপিজেড গুলা আস্তে আস্তে চীনের এই অন্যান্য অংশে আসে। এদিকে আরেকটা লক্ষণীয় বিষয় যে সমুদ্রের পাশের যে এলাকাগুলো তার মানে পূর্ব চীনের দিকে যেগুলো জাপান ও কোরিয়ার পাশে এই এলাকাগুলো যত বেশি উন্নয়ন করতে পেরেছে এদিকে পশ্চিমের এলাকাগুলো ততটা পারেনি, কারণ এইদিকে সমুদ্র ছিল না। এই দিক থেকে কিন্তু চীনের ভিতরে একটা অর্থনৈতিক বৈষম্য আছে। এরপরে আমাদের যেই সরকারের যেই ইয়েটা থাকে ট্রেড ব্যারিয়ার থাকে ওপেন ডোর পলিসির ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে এবং রপ্তানির ক্ষেত্রে, এই ক্ষেত্রে চীন সিদ্ধান্ত নিল যে আমাদের যে কাঁচামালগুলো লাগবে বিদেশ থেকে কেনাই লাগবে প্রক্রিয়াজাত করার জন্য, এই কাঁচামালের ক্ষেত্রে আমরা ট্যারিফ রাখবো না বা লেভি তুলে নেব এখান থেকে, ফলে কাঁচামালটা সহজেই আনতে পারবো আর রপ্তানির ক্ষেত্রে আমরা কোনো এরকম বাধা রাখবো না, ফলে ট্রেডটা আরো বেশি ওপেন করে দেওয়া হয় এবং লেবারদের দক্ষ করতে বিদেশ থেকে প্রযুক্তি এবং পুঁজি আনা শুরু হয়। পুঁজি যেহেতু একটা বৈশ্বিক ব্যাপার এবং প্রযুক্তিও দরকার, এই কারণে লেবারদেরকে তারা অনুধাবন করলো যে আমাদের লেবার হচ্ছে একটা বড় শক্তি, তার মানে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি করতে হবে এবং এটা করতে গেলে লেবারদেরকে দক্ষ করতে হবে। এই ক্ষেত্রে তারা বিদেশ থেকে এই সুবিধাগুলো আনা শুরু করলো। এই হচ্ছে ওপেন ডোর পলিসি। এখন যেটা সমস্যা যে আমরা বাইরে থেকে মানুষ আনছি, বাইরে থেকে সবকিছু খুলে দিচ্ছি, আমাদের দেশের যেই মুদ্রার যেই মানটা
কিংবা আমাদের যে প্রাইস সিস্টেম এটাকে রিফর্ম করা লাগবে। এই কারণে এসে প্রাইস সিস্টেম এবার নজর দেওয়া হয়। তো প্রাইস সিস্টেমের রিফর্মটা একটু ব্যতিক্রমধর্মী, কারণ এখানে টু টায়ার একটা সিস্টেম আনা হয়, টু টায়ার প্রাইস সিস্টেম। টু টায়ার প্রাইস সিস্টেম ছিল এরকম যে সরকার, এর আগে তো সরকার পুরোটাই নিয়ন্ত্রণ করত এবং সরকার নিজে সব দাম বেঁধে দিত, প্রত্যেকটা পণ্যের দাম বেঁধে দেওয়ার ফলে ওইভাবেই চলতো, যেটা সমাজতন্ত্রে হয়। কিন্তু টু টায়ার সিস্টেমে সরকারের এই যে পলিসি এটাও থাকলো, সরকারের বেঁধে দেওয়া দামটা, এবং এর বাইরে মার্কেট তার নিজস্ব প্রাইস তৈরি করবে, একটা প্রাইস মান তৈরি করবে, দুইটাই চলতে থাকলো একই সাথে। এর কারণ কি ছিল? কারণ ছিল প্রথমত, হুট করে যদি সরকার মার্কেটকে সব ক্ষমতা দিয়ে দেয়, যে বাজারকে বলে দেয় যে তুমি দাম ঠিক করো, তাহলে কি হবে? ইকুইটি থাকবে না, কনজিউমারের যে ওয়েলফেয়ার মানে ভোক্তার যে একটা কল্যাণ এটা থাকবে না, হঠাৎ করে মার্কেটের দাম বেড়ে যাবে, এটা একটা দিক। দ্বিতীয়ত আমাদের যে প্রোডাকশন হয়, প্রোডাকশনের কস্ট বেড়ে যাবে। তো এই দুইটা দিক যাতে না হয় এই কারণে সরকার কি করলো, তার যে নিজস্ব দাম এটাও বজায় রাখলো, আবার মার্কেটকে বললো যে তোমরা তোমাদের মতো দাম ঠিক করো। ফলে টু টায়ার প্রাইস সিস্টেম হলো। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কোন দামে বিক্রি হবে, কোন দামে কেনা হবে? সরকার কিছু সেক্টর ভাগ করে দিল, যে তুমি যদি কাঁচামাল কিনতে চাও তাহলে এই কাঁচামালের ক্ষেত্রে সরকারি যে দাম এই দামটা মেনে কেনা লাগবে, আর এই পণ্যের ক্ষেত্রে সরকারি দাম না, তুমি বাজারের দামে কিনতে পারবে। আবার যখন বিক্রি করবা মানে আউটপুট করবা, তখন কিছু নির্দিষ্ট পণ্য থাকবে বা নির্দিষ্ট সেক্টর থাকবে যে এই সেক্টরে তুমি সরকারি দাম অনুযায়ী বিক্রি করা লাগবে। বিশেষ করে যেগুলো কনজিউমার গুড, খাদ্য কিংবা আমাদের যে নিত্য নৈমিত্তিক যে ব্যাপারগুলো, এইগুলোতে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হবে। কিন্তু বিলাসী দ্রব্য বা লাক্সারিয়াস গুডসের ক্ষেত্রে মার্কেটে যে প্রাইসটা এক্সিস্ট করছে এই প্রাইসে তুমি বিক্রি করতে পারো। এভাবে সেক্টর প্রথমে বেঁধে দেওয়া হয় এবং এর ফলে হঠাৎ করে যে কনজিউমারের সমস্যা এটা হয় না, এবং আস্তে আস্তে ক্রমান্বয়ে যখন মার্কেট প্রাইস আর গভর্নমেন্টের প্রাইস সমান হয়ে যায় তখন আর এই টু টায়ার প্রাইস সিস্টেমের দরকার হয় না। তো এটা ছিল অভিনব একটা পদ্ধতি প্রাইস সিস্টেম রিফর্মেশনের ক্ষেত্রে। এরপরে আরবান হাউজিং এর ক্ষেত্রে আমাদের যে হাউজিং সেক্টরটা এটা সরকারের পুরোপুরি হাতে ছিল এবং এটাকেও আস্তে আস্তে প্রাইভেটাইজ করা হয় এবং এটার ক্ষেত্রেও এই টু টায়ার প্রাইস সিস্টেমটা চলে, কারণ সরকার খুব কম দামে বাসা বিক্রি করতে বা ভাড়া দিত, কিন্তু প্রাইভেট মালিকরা তো বেশি দামে দিত। তো এই কারণে এখানেও দুইটা সিস্টেম রাখা হয় এবং দুইটা একসাথে অ্যাডপ্ট করতে প্রায় 10 বছর মতো সময় লেগে যায়। এরপরে আমরা যদি দেখি যে গভর্নমেন্টের সব সাইডটা দেখলাম, এবার একটু বাইরে আসি যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো মানে নন গভর্নমেন্ট যে এন্টারপ্রাইজ কিংবা নন স্টেট সেক্টর, এই সেক্টরগুলোতে কি ধরনের ইনফরমেশন আছে। তো এই ক্ষেত্রে আগে আমাদের কমিউন সিস্টেমের সময় কিছুই ছিল না, কোনো বেসরকারি কোনো ব্যবসায় চলতো না। এখন এসে সরকার নিল যে টাউনশিপ বা ভিলেজ এন্টারপ্রাইজের মতো, ওইখানে লোকাল যে গভর্নমেন্ট মানে স্থানীয় সরকার তাদের নিজস্ব কিছু মূলধন ছিল, নিজস্ব কিছু পুঁজি ছিল। পুঁজিটা কিরকম, যে যখন প্রভিন্স গুলাকে স্বায়ত্তশাসন দেওয়া হলো, প্রভিন্সের আন্ডারে কাউন্টি ছিল এবং কাউন্টির আন্ডারে কমিউন ছিল, সবারই নিজস্ব তহবিল ছিল, টাকাও ছিল, লোকও ছিল। তো শেষমেশ তাদেরকে বলা হলো যে তোমরা এবার প্রাইভেট এন্টারপ্রাইজ করো, সমস্যা নেই। গভর্নমেন্টের নিজের বাইরে প্রথমত তাদের যে লোকাল গভর্নমেন্ট গুলা এরা এরকম এন্টারপ্রাইজ করা শুরু করলো এবং আস্তে আস্তে এগুলো বিকেন্দ্রীকরণ হতে হতে সাধারণ মানুষও এখানে তৈরি করলো এবং সবশেষে বিদেশি বিনিয়োগকারীরাও আসলো। এইভাবে যে নন গভর্নমেন্ট বা নন স্টেট সেক্টর গুলা এইগুলা ফ্লারিশ করা শুরু করলো। আর এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের এর মাধ্যমে উন্নয়নটা কেমন হচ্ছে, 1978 সালে যখন এই রিফর্মেশনটা শুরু হয় তখন সরকারি যে স্টেট ওন যে এন্টারপ্রাইজ গুলা এইগুলোর অবদান ছিল 76.6%, অনেক বেশি। কিন্তু 20 বছর পরে 96 সালে এসে এটা হয়ে গেল 28%। মাঝখানে যেটা ইন্ডিভিজুয়াল বা কালেকটিভ ওন, এটাকে কালেকটিভ ওন বলা হতো, কারণ এখানে লোকাল গভর্নমেন্টের টাকাটা মানে কিন্তু অনেক মানুষের টাকা একসাথে। এই কালেকটিভ ওন এই ধরনের ব্যাপারগুলো কিংবা প্রাইভেট ওনারশিপ যে এন্টারপ্রাইজগুলো এইগুলো হয়ে গেল প্রথমত 78 সালে কোনো এদের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু 18 বছর পরে এসে তারা হয়ে গেল 39%। তার মানে আস্তে আস্তে এই বেসরকারি যে ব্যবস্থাপনায় ব্যবসা এটা আরো বাড়তে শুরু করলো। এরপরে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সেক্টরটা একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ প্রথমত 1983 সালে পিপলস ব্যাংক এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে রূপান্তর করা হয়। এর আগে কেন্দ্রীয় ব্যাংক কোনটা, বাণিজ্যিক ব্যাংক কোনটা এই ধরনের কোনো নীতিগত পার্থক্য ছিল না। এবং 80 সালে 3টা ব্যাংক প্রতিষ্ঠা করা হয়, এগ্রিকালচার ব্যাংক অফ চায়না, তারপরে কনস্ট্রাকশন পিপলস কনস্ট্রাকশন ব্যাংক এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড কমার্শিয়াল ব্যাংক। এই 3টা ব্যাংক প্রথমত 80 সালে তৈরি করা হয়, কিন্তু 83 সালে এসে এদেরকে বাণিজ্যিক করা হয়।
এবং পরবর্তীতে যখন পিপলস ব্যাংক অফ চায়না এটা কেন্দ্রীয় ব্যাংক হয়, পরে এই ব্যাংকগুলোকে এদের আন্ডারে বাণিজ্যিক ব্যাংক আকারে দেওয়া হয় এবং পরে বিশেষায়িত ব্যাংক হিসেবে কাজ করে। এর বাইরে আস্তে আস্তে বিভিন্ন প্রাইভেট ব্যাংক শুরু করে এবং 95 সালে কমার্শিয়াল ব্যাংকিং ল নামে এই ব্যাংকিং আইনটা তৈরি করা হয়। এর মাধ্যমে তখন অনেকগুলো ব্যাংক হওয়ার মানে সুযোগ সৃষ্টি হয়। এর আগে ব্যাংকিং সেক্টরটা অনেকটা সীমাবদ্ধ ছিল এবং কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কি হবে, বাণিজ্যিক ব্যাংক কি করবে, এই ধরনের কোনো পার্থক্য ছিল না কাজের দিক থেকে। তো এই দিক থেকে ব্যাংকের ক্ষেত্রে একটা বড় রিফরমেশন আসে এবং অর্থনৈতিক যে অন্যান্য প্রতিষ্ঠান, আমরা জানি ব্যাংক থাকলেই শুধু হয় না, স্টক মার্কেট লাগবে। তো এই স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করা হয় 1990 সালে প্রথম। সাংহাই এবং শেনজেন এই দুইটা শহর অনেক উন্নত ছিল, কমার্শিয়াল ছিল, এই দুইটা জায়গায় প্রথম স্টক এক্সচেঞ্জ হয় এবং পরবর্তীতে আরো কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান যেরকম চায়না ইন্টারন্যাশনাল ট্রাস্ট এন্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন এইরকম কিছু প্রতিষ্ঠান তৈরি হয়, আর্থিক প্রতিষ্ঠান। আমাদের দেশে যেরকম SEC আছে, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, এই ধরনের কিছু আর্থিক প্রতিষ্ঠান হয়। এর মাধ্যমে বিদেশি বীমা কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো চীনে ব্যবসা করার সুযোগ পায়। কিন্তু WTO আবার প্রতিষ্ঠা হবে 90-এর পরে আমরা দেখছি। এই কারণে এই 90-এর দশকটাতে চীনে ব্যাপকভাবে বিদেশি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক এগুলো শাখা বিস্তার করার সুযোগ পায়। এদিক থেকে ব্যাংকিং সেক্টরে একটা বড় রিফরমেশন আসে এবং ফিনান্সিয়াল সেক্টরে। আর ইকোনমিক এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের দিকে যদি আমরা দেখি, তার মানে এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুইটা, মেইনলি শিক্ষা ব্যবস্থা এবং আইন ব্যবস্থা, তার মানে লিগ্যাল সিস্টেম এবং এডুকেশন সিস্টেম। এই দুইটাতে বড় একটা পরিবর্তন দরকার ছিল, কারণ যখন কালচারাল রেভলিউশন করা হয় তখন অনেক বিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হয় এবং সবচেয়ে বড় সমস্যা তখন ইউনিভার্সিটিগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ করা হয় এবং এই কলেজগুলো ছিল মূলত টেকনিক্যাল কলেজ। চীনে ওই সময় 30টি মতো মন্ত্রণালয় ছিল, মানে মিনিস্ট্রি ছিল। এই মন্ত্রণালয়গুলো তাদের লোক দরকার, কাজের লোক দরকার। তো যে যে মন্ত্রণালয় তার নিজ নিজ বিশেষায়িত মানুষ তৈরি করার জন্য ওই টেকনিক্যাল কলেজগুলোকে তারা প্রশিক্ষণ দিত। প্রশিক্ষণ দিয়ে শুধুমাত্র প্রশিক্ষিত মানুষ তৈরি করে নিয়ে আসতো, নিয়ে এসে তাদের কাজে বসাতো মন্ত্রণালয়ে। সমস্যা হতো যে ওই সময় নিউ আমাদের যে নলেজ প্রোডাকশন কিংবা প্র্যাকটিস অফ নলেজ এই ধরনের কোনো প্রতিষ্ঠান ছিল না। ইউনিভার্সিটিগুলো সব অকেজ ছিল এবং স্কুলগুলো বন্ধ ছিল, যা ছিল শুধুমাত্র সরকারি কিছু স্কুল ছিল। তো এই জায়গায় শিক্ষা ব্যবস্থা একটা বড় রিফরমেশন আনা হয়, নতুন করে স্কুলগুলোকে খোলা হয়। এবং শিক্ষার ক্ষেত্রে আরেকটা সমস্যা হচ্ছে মডার্ন যে ধারণাগুলো, কনসেপ্টগুলো, এগুলো চীনে তখনো আসেনি। এই কারণে দেন জিওপিং তিনি সিদ্ধান্ত নেন যে আমাদের বিদেশি যে নলেজগুলো সেগুলো আনতে হবে। এই কারণে বিদেশি প্রফেসরদেরকে তাদেরকে চীনে আনা হয় লেকচার দেওয়ানোর জন্য, কিংবা স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে বাইরে পাঠানো হয়। আর সবচেয়ে বড় কাজ করা হয় যে চীনা ভাষার মাধ্যমে যাতে আমরা শিক্ষা দিতে পারি, বিদেশি জ্ঞানটাও। এই কারণে ইংলিশ থেকে চীনে ট্রান্সলেট করা কিংবা বিশ্বের অন্যান্য ভাষাগুলো থেকে চীনা ভাষায় অনুবাদ করা শুরু হয়, যাতে সারা বিশ্বের জ্ঞানটাকে আমরা নিজের ভাষায় পেতে পারি। এই ক্ষেত্রে বিভিন্ন কমিটি করা হয় যে বাংলা থেকে এরা অনুবাদ করবে, ইংলিশ থেকে এরা অনুবাদ করবে। বাংলার কথা এই জন্য বললাম যে বাংলাও ওখানে অন্তর্ভুক্ত ছিল, তার মানে বাংলা ভাষাকেও মানে চীন ওই সময় একটু গুরুত্ব দিয়েছিল। তো এই হচ্ছে শিক্ষা ক্ষেত্রে রিফরমেশন। এবং এরপরে যদি দেখি যে লিগ্যাল সিস্টেমের ব্যাপারটা, তো ওই সময় আমাদের যে আমরা দেখলাম সেন্ট্রাল ব্যাংকের ল হলো কিছু আইন তৈরি করা শুরু হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সিভিল ল এটার প্রয়োগ তেমন একটা ছিল না। তো ওই সময় সিভিল লর উপরে গুরুত্ব দেওয়া হয়, নতুন বিভিন্ন আইন তৈরি করা হয়। বিদেশি বিনিয়োগকারীরা যেহেতু আসছে আমাদের দেশে, কিংবা আমাদের দেশে নতুন সিস্টেমে কিছু ব্যবসা শুরু হচ্ছে, যাতে এই ব্যবস্থার সাথে খাপ খায় আমাদের রাষ্ট্র, এই কারণে নতুন কিছু ওখানে আইন তৈরি করা হয় এবং সিভিল লকে আরো শক্তিশালী করা হয়। সমস্যা হচ্ছে যদিও ওই সময় প্রায় 3 লাখ আইন সংক্রান্ত মানুষ ছিল, প্রায় 1,30,000 আইনজীবী, বিচারক এবং প্রায় 1,75,000 উকিল বা অ্যাডভোকেট ছিল। তাদের একটা বিশ্বাস ছিল যে এটা অনেকটা প্লেটোর বিশ্বাসের মতো যে উকিলের সংখ্যা যত বাড়বে আমাদের দেশে ক্রাইম তত বাড়ছে, এটা আমাদের একটা ধারণা। এই কারণে চীনের মানুষ ওই মানে কোর্ট বা জাজ কেন্দ্রিক ছিল না, তারা সোশ্যাল যে মোরালিটি এটার উপরে থাকতো এবং সোশ্যাল ভ্যালু বা পারিবারিক মূল্যবোধ চীনে অনেক শক্তিশালী। এই কারণে সাধারণ মানুষ কোনো একটা অপরাধ হলেই কোর্টে যাওয়া কিংবা কোনো সমস্যা হলে পুলিশের কাছে যাওয়া এটা তাদের মাথায় আসতো না এবং তারা ওই রাষ্ট্রীয় আইন জানার প্রয়োজন বোধ করতো না। তো এই কারণে দেন জিওপিং এটা চেষ্টা করেন যে যাতে সাধারণ মানুষরা আইন সম্পর্কে একটু সচেতন হয়, কিন্তু সাধারণ মানুষ মানে আইনের অতটা প্রয়োজন বোধ করেনি। এখন পর্যন্ত চীনে এটাই বিদ্যমান আছে যে তাদের যে পারিবারিক মূল্যবোধ এটা এত স্ট্রং যে তারা আইনকে অতটা চোখে দেখে না, কারণ তাদের কাছে এটাই অনেক শক্তিশালী।
তো এটা মেনে চললেই তাদের আইনের কোনো প্রয়োজন নেই, এরকম একটি বিশ্বাস আছে। আর সবশেষ রিফর্ম এটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার এবং আমাদের যে হেলথ কেয়ার বা সোশ্যাল সিকিউরিটি এই দিক থেকে। স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি যে যখন কমিউন সিস্টেম আনা হয়, তার মানে বড় ধরনের সমাজতান্ত্রিক পরিবর্তনের সময় এই কমিউন সিস্টেমে হেলথ কেয়ারে 3টা টায়ার ছিল, তার মানে 3 ধাপের একটা স্বাস্থ্য সেবা ব্যবস্থা ছিল। প্রথমত ছিল যে বেয়ারফুটেড ডক্টর, তার মানে আমাদের অনেকটা হাতুড়ি ডাক্তারের মতো এরকম ডাক্তার অসংখ্য ছিল, তারা প্রাথমিক চিকিৎসা দিত কোনো মানুষের কিছু হলে। যেহেতু পুরো চিকিৎসা ব্যবস্থাটাই সরকারের হাতে ছিল, তো সরকার এক্ষেত্রে কি করতো যে এই ধরনের ডাক্তার অনেক ছিল, প্রচুর পরিমাণ ছিল, তারা প্রাথমিক চিকিৎসা দিত। তো তারা যদি কিছু করতে ব্যর্থ হতো বা আরেকটু সিরিয়াস টাইপের কোনো সমস্যা হতো, তাহলে আমাদের এই কমিউন সেন্টারগুলোতে কমিউন হেলথ কেয়ার সেন্টার থাকতো। তার মানে সেকেন্ড লেয়ারে আমরা দেখছি কিছু হেলথ সেন্টার থাকছে, এখানে 8-10 জন মানুষকে রাখার মতো বেডিং ব্যবস্থা ছিল কিংবা এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ছিল, এখানে তাদেরকে নিয়ে আসা হতো। এবং এটাও যদি সম্ভব না হতো তাহলে যেটা সবচেয়ে উপরের শ্রেণী ছিল সেটা হচ্ছে কাউন্টি হসপিটাল। যেহেতু আমরা বললাম যে কমিউন ছিল একটা ব্যবস্থা, একটা স্ট্রাকচার, এর উপরে ছিল কাউন্টি, এবং চীনে এই কাউন্টি ব্যাপারটা এখনো বিদ্যমান। আমরা জানি যে ইউরোপের বিভিন্ন দেশে কাউন্টি ব্যবস্থা আছে, ইংল্যান্ডে এখনো কিন্তু কাউন্টি আছে। তো চীনে ওই সময় কাউন্টি ব্যবস্থাটা আনা হয় এবং কাউন্টির আন্ডারে কমিউন ছিল। তো 99 সালে এই ওই বিষয়টাকে, কারণ 3 শ্রেণীর যে স্বাস্থ্য ব্যবস্থা ওইটাকে ওইভাবে রাখা হয়, একটু উন্নত করা হয়। 99 সালে যদি আমরা দেখি সেখানে কাউন্টি হসপিটাল ছিল প্রায় 2000-এর মতো, এবং টাউনশিপ এবং ভিলেজ এন্টারপ্রাইজ, যেটা আমরা বললাম যে অর্থনৈতিক ক্ষেত্রে টাউনশিপ করা হয় বা ভিলেজ এন্টারপ্রাইজ করা হয়, এবং এর সাথে সাথে এই টাউনশিপগুলোতে হসপিটালের ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে 99 সালে প্রায় 50,000 হসপিটাল হয়। এবং ভিলেজ যেই আমরা দেখলাম বেয়ারফুটেড ডক্টর ছিল, তার মানে যারা হাতুড়ে ডাক্তারের মতো ছিল, এর পরিবর্তে ওই জায়গায় গ্রামগুলোতে হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করা হয়, যার সংখ্যা 99 সালে প্রায় 7,30,000-এর মতো এসে দাঁড়ায়। তার মানে একটা বড় ধরনের রিফর্মেশন আসছে এখানে। আর সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে আমরা ইন্স্যুরেন্সের কথা বলতে পারি, যে এর আগে ইন্স্যুরেন্সের কোনো প্রচলন ছিল না। প্রথমত গভর্নমেন্ট ইন্স্যুরেন্স স্কিম এবং লেবার ইন্স্যুরেন্স স্কিম, এই দুইটা সরকারি বীমার আওতায় মানুষকে আনা হয়। এখানে যারা একটু বড় ধরনের প্রফেশনাল ব্যক্তি ছিলেন, শিক্ষক, ডাক্তার, তাদেরকে আনা হয় গভর্নমেন্ট ইন্স্যুরেন্স স্কিমের আওতায়, আর যারা সাধারণ লেবার ছিল তাদেরকে লেবার স্কিমের আওতায় আনা হয়। এর বাইরে কিছু বেসরকারি বীমা সংস্থা তারা কাজ করা শুরু করে, এবং 93 সালের মধ্যে প্রায় শহর পর্যায়ে 40% মানুষ বীমার আওতায় আসে, এবং পুরো দেশের 11% মানুষ বীমার আওতায় আসে। তার মানে এই যে সিকিউরিটি সিস্টেম, এদিকে অনেকটা নজর আসে। এর আরেকটা কারণ ছিল, যেহেতু আমাদের গ্লোবালাইজেশনে প্রবেশ করছে চীন, এবং বিদেশি অনেক বিনিয়োগকারী আসছে, ব্যবসায়ী আসছে, তারা এই সিকিউরিটির উপরে অনেকটা নজর দিত, সোশ্যাল সিকিউরিটির উপরে, যে ইন্স্যুরেন্স করা আছে কিনা। ব্যবসার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের ইস্যু। তো এই কারণে ইন্স্যুরেন্স ব্যবস্থাটাও একটু ভালোভাবে গ্রো করে, প্রাইভেট ইন্স্যুরেন্সের অনেক কোম্পানি তৈরি হয়। এই হচ্ছে মোটামুটি একটা রিফর্মেশনের আমি ধারণা দিলাম। অনেক রিফর্মেশন হয়, কিন্তু 8টা সেক্টরে মেইনলি রিফর্মেশনটা শুরু হয়। এখন এই রিফর্মেশনের ক্যারেক্টারিস্টিক্স কি আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে প্রথম ক্যারেক্টারিস্টিক্স আমি আগেই বলেছিলাম যে এখানে গ্র্যাজুয়ালি আসা হয়, ধাপে ধাপে আসা হয়। একটা ধাপ যখন নেওয়া হলো, দেখা হলো, মূল্যায়ন করা হলো যে হচ্ছে, তার মানে এরপরের ধাপে আমরা যেতে পারি, এভাবে করে আসা হয়। এই ক্ষেত্রে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে রাজনীতিতে কোনো ইফেক্ট কিন্তু পড়েনি। তার মানে চীন তার রাজনীতি ঠিক রেখেছে, রাজনীতিতে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা এটা ঠিক রেখেছে, কমিউনিস্ট পার্টি তারাই শাসন করছে, শুধু অর্থনৈতিক ক্ষেত্রে রিফর্মেশনগুলো আসছে। তারপরেও 92 সালে আমরা এখন অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যাই, চীন কি তাহলে ক্যাপিটালিস্ট হয়ে গেল নাকি মিক্সড ইকোনমি? এটা হচ্ছে আমরা বিভিন্নভাবে ধারণা করি, কিন্তু চীন কি বলে এটা আমরা জানতে চাই না। চীন 1992 সালে তাদের একটা রাষ্ট্রীয় স্টেটমেন্ট ছিল এরকম, যে চীন সোশ্যালিস্ট মার্কেট ইকোনমিকে ফ্লারিশ করার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা করবে। তার মানে এখানে তারা নিজেদেরকে সোশ্যালিস্ট মার্কেট ইকোনমি নামে অভিহিত করবে। তার মানে এক কথায় বলা যায় চীন হচ্ছে সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির একটি দেশ। মিক্সড ইকোনমি এক ধরনের মিক্সড ইকোনমি বলা যায় এটাকে, কিন্তু তারা ক্যাপিটালিস্ট না, এবং তারা এটা বিশ্বাস করে যে আমরা এখনো সমাজতান্ত্রিক আছি। এবং তাদের এই ক্ষেত্রে মূল যুক্তি হচ্ছে যে বিড়াল সাদা না কালো এটা বড় কথা না, বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা এটাই হচ্ছে বড় কথা। তার মানে বিড়ালের রঙের দিকে আমাদের নজর রেখে লাভ নেই, কনসেন্ট্রেশনটা ওই দিকে না, বিড়াল ইঁদুর ধরতে পারছে কিনা। তার মানে আমার
টিকে আছে কিনা এবং উন্নয়ন হচ্ছে কিনা, এটাই হচ্ছে মূল কথা। তার মানে তাদের রাজনীতিকে তারা কোনোভাবে প্রভাবিত করেনি, এবং রাজনীতির যে পলিটিক্যাল স্টেবিলিটি ছিল এটা তাদের ইকোনমিক রিফরমেশন বা মডার্নাইজেশনকে অনেক ক্ষেত্রে উপকার করেছিল। দ্বিতীয়ত, তারা এই যে বললাম যে ধাপে ধাপে আসলো, এবং কৃষকরা, তাদের যে কৃষক তারা 20 বছর আগেই প্রাইভেট কাল্টিভেশন করেছে, তারা জানে যে কিভাবে এখানে অ্যাডাপ্ট করতে হয়। যারা ব্যবসায়ী তারাও 49 সালের আগে প্রাইভেট ব্যবসা করেছে, তারাও জানে। তার মানে সোভিয়েতের সাথে একটা পার্থক্য হচ্ছে, সোভিয়েত ইউনিয়ন 60 বছর 70 বছর পরে তারা ফিরে আসতে তাদের কষ্ট হয়েছিল, কিন্তু চীন 20 বছর পরে একটু ফিরে আসতে তাদের কষ্ট হয়নি, কারণ তাদের এই অভিজ্ঞতা ছিল। ওই মানুষগুলোই বেঁচে ছিল, তারা জানে কিভাবে প্রাইভেট ওনারশিপে ব্যবসা করতে হয়। তার মানে তাদের এই ক্ষেত্রে সমস্যা হয়নি। এটা হচ্ছে এখন মডার্নাইজেশনের যে ধারণা, এই ক্ষেত্রে মূলত চারটি ক্ষেত্রকে তারা গুরুত্ব দেয়। প্রথমত এগ্রিকালচার, দ্বিতীয়ত ইন্ডাস্ট্রি, সায়েন্স এবং টেকনোলজি, এবং ডিফেন্স। এই চারটা ক্ষেত্রে এই মডার্নাইজেশনটা আসে। আমরা যা আলোচনা করলাম মূলত এই চারটার ভিতরেই পড়ে, যদিও ডিফেন্সটা এরকম আলোচনায় আসছে না। ডিফেন্সকে মূলত একটা বিষয় করা হচ্ছে, রেড গার্ড যেটা ছিল ওইটা আর থাকে না পরবর্তীতে, এবং চীনের যে গতানুগতিক যে পিপলস আর্মি এটাই অনেকটা ডেভেলপ করা শুরু করে। এবং এক্ষেত্রে এই যে করা পারমাণবিক বোমা বানানো, এগুলো কোনো রিফরমেশন না, এগুলো জাস্ট ডেভেলপমেন্ট। এই কারণে এই ডেভেলপমেন্টকে আমি রিফরমেশনের আলোচনায় আছি না, কিন্তু রিফরমেশনটা এটাই ছিল যে রেড গার্ড থাকছে না, কিন্তু একটা সমাজতান্ত্রিক একটা সেনাবাহিনী তাদের এখানে মজুদ থাকছে। এরপরে যদি আসি যে এই রিফরমেশনের ক্ষেত্রে সফল হলো কি কারণে, রিফরমেশনটা সফল হয়েছে কয়েকটা কারণে। এক হচ্ছে চীনের, আমাদের যদি দেখি যে চীনের যেই ঐতিহ্য, সেদিক থেকে একটা বড় বিষয় ছিল হিউম্যান ক্যাপিটাল, এবং চীনের হিউম্যান ক্যাপিটাল এত শক্তিশালী যে আমরা যদি দেখি যে হ্যান ডাইনাস্টি কিংবা তাং ডাইনাস্টি, এরকম কিছু ডাইনাস্টি ছিল চীনের, যেগুলো প্রায় খ্রিস্টপূর্ব 2000 সালের আগে, কিংবা খ্রিস্টের জন্মের সময়, কিংবা সবশেষ 300 বা 400 সালের দিকে যে ডাইনাস্টিগুলো ছিল চীনের, এই তাং বা হেং ডাইনাস্টিগুলো, এরা অনেক দক্ষ ছিল। আমরা চীনের মহাপ্রাচীরের কথা জানি যে এটা বিশ্বের ভিতরে এক অনবদ্য একটা সৃষ্টি। তো এই ধরনের সৃষ্টিশীলতা চীনা মানুষদের ভিতরে ছিল, তাদের চীনের ভিতরে। এবং আরেকটা বিষয় হচ্ছে তারা কর্মঠ এবং নীতিতে অবিচল। এই কারণে এই হিউম্যান ক্যাপিটালকে চীনের গভর্নমেন্ট ইউজ করতে পেরেছে, এবং তাদের মাধ্যমে চীনের পপুলেশনের ক্ষেত্রে কিন্তু বড় একটা অবদান এসেছে এই রিফরমেশন কিংবা মডার্নাইজেশন প্রক্রিয়ায়। আর চীনের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো, যে ইনস্টিটিউশনগুলো দেখা দিয়েছে, এর ভিতরে কিছু দুর্বলতা ছিল। প্রথমত, যেহেতু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় 20 বছর ধরে চলে আসছে কিছু কোম্পানি, কিছু প্রতিষ্ঠান, এদের দুর্বলতা হচ্ছে এক নম্বর এদের ম্যানেজারের সমস্যা। ম্যানেজারগুলো নিয়োগ হতো অনেকটা পলিটিক্যাল ভাবে, মানে যেহেতু চীনা কমিউনিস্ট পার্টি একচেটিয়া শাসন করে, এই কমিউনিস্ট পার্টির যারা পলিটিক্যাল অনেক সাপোর্ট পায় তারা চলে আসে এখানে, তাদের দক্ষতাটা অতটা বিচার করা হয় না। এবং এই ম্যানেজার মোটিভেশনটা, তার মানে কর্পোরেট গভর্নেন্স যেটা আমরা বলি, যে কর্পোরেট মানে সকল সাকসেস আনতে গেলে যে ধরনের স্টেপ নেওয়া দরকার ম্যানেজারদের ক্ষেত্রে, এটা করা হয়নি। চীনের ম্যানেজারদেরকে কখনো বলা হয়নি যে তোমরা যদি বেশি আমাকে সারপ্লাস দিতে পারো, এই প্রফিটের এত % তোমরা পাবে। ওয়ার্কারদেরকে দেওয়া হয়েছে কিছুটা, কিন্তু ম্যানেজারদেরকে এটা প্রথমে বলা হয়নি। পরবর্তীতে এই ধরনের স্টেপ নেওয়া শুরু হয়েছে, এবং ম্যানেজারদের দুর্বলতাটা বড় একটা দুর্বলতা ছিল। আর ইনস্টিটিউশনাল কিছু অদক্ষতা ছিল, যেরকম নতুন করে আমি প্রাইভেট এন্টারপ্রাইজ তৈরি করছি, এই ক্ষেত্রে আগে যেহেতু অভিজ্ঞতা নেই, কিছুটা অদক্ষতা এখানে দেখা দিয়েছিল। আর ব্যাংকের ক্ষেত্রে বড় যে 4টা ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, বাণিজ্যিক, সবগুলোই হচ্ছে রাষ্ট্রের আওতায়। যদিও তারা বাণিজ্যিক কাজ করে, কিন্তু রাষ্ট্রীয় ব্যাংক হওয়ার কারণে তাদের দক্ষতাটাও পুরোপুরি আসতে পারেনি। যদিও প্রাইভেট ব্যাংক এসেছে, কিন্তু সেটা আস্তে আস্তে অনেক সময় লেগেছে, এর ভিতরেও অনেকটা অদক্ষতা দেখা দিয়েছে। আর লিগ্যাল যে ইনস্টিটিউশন, যেটা বললাম যে সোশ্যাল ভ্যালুর উপরে মানুষ বেশি গুরুত্ব দেয়, এই কারণে যে লিগ্যাল ইনস্টিটিউশন এইগুলো তাদের কার্যকারিতা পুরোটা দেখাতে পারেনি। এই কারণে বিদেশিরা এখানে অনেকটা বিরক্ত হয়েছিল, যে বিদেশিরা যেটা চায় যে সারা বিশ্বে একই ধরনের লিগ্যাল ব্যবস্থা চায়। যেটা আমরা দেখছি আমাদের দেশে যে লিগ্যাল সিস্টেম, এটা কিন্তু অনেকটা গ্লোবাল, কিন্তু চীনের লিগ্যাল সিস্টেমটা তৈরি হয়েছে যেহেতু মানুষ তাদের নিজস্ব ভ্যালুর উপরে বেশি গুরুত্ব দেয়। এই কারণে চীনের যে ডোমেস্টিক ভ্যালু, তাদের যে সামাজিক মূল্যবোধ, এটার উপরে ভিত্তি করে আইনগুলো তৈরি করা। এই কারণে বিদেশিদের এটা মানতে বা এটার সাথে খাপ খেতে একটু সমস্যা হয়। আর
ফিউচার প্রসপেক্ট যদি দেখি যে চীনের যেই রিফর্মেশন হলো বা মডার্নাইজেশন হলো, এর ভবিষ্যৎটা কেমন? ভবিষ্যৎ হচ্ছে প্রথমত চীনের মানুষ খাপ খেতে পারে, এটা হচ্ছে বড় একটা গুণ, এবং এই হিউম্যান ক্যাপিটালকে ইউজ করে চীন আগামীতেও এগিয়ে যাবে, এবং এই ক্ষেত্রে একটা প্রেডিক্ট করা হয় যে অ্যাটলিস্ট 6% তাদের যে গ্রোথ রেট এটা বজায় থাকবে। এখনো 6 এর নিচে নামবে প্রবৃদ্ধির হার, এটা খুব কম এই সম্ভাবনাটা। এই কারণে বলা হচ্ছে যে চীন আরো বেশি এগিয়ে যাবে, এবং তাদের যে নতুন পরিকল্পনা সেই অনুযায়ী তারা 1950 সালকে টার্গেট করেছে। 50 সাল পর্যন্ত তাদের ফল করার মতো সম্ভাবনা খুব কম। দ্বিতীয়ত তাদের যে গভর্নমেন্টের পজিটিভ রোলটা, অর্থাৎ গভর্নমেন্ট সবসময় সিচুয়েশনকে বেশি প্রাধান্য দেয়। আগে যেটা ছিল যে মাও সেতুং শুধু আদর্শের উপরে বেশি কনসেন্ট্রেশন করেছিলেন, দেন জিয়াওপিং থেকে এটা ব্যবধানটা তৈরি হয় এবং সিচুয়েশনের উপরে কিংবা এফিসিয়েন্সির উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই কারণে সরকার কিছুটা এখান থেকে সরে আসা শুরু করেছে তাদের নীতি থেকে, কিন্তু তার মানে এই না তাদের নীতিটা এখন স্পষ্ট আছে। যেহেতু সমাজতন্ত্রের আলটিমেট একটা গোল থাকে কমিউনিজমে যাওয়া, তারা সেই গোলের দিকে এখনো আগাচ্ছে, তারা বিশ্বাস করে, এবং তারা এটাই বলে যে আমাদের ইকোনমিকে যদি আমরা স্ট্রং না করতে পারি তাহলে আমাদের সমাজতন্ত্রের পতনটা এখানেই হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে আমার সমাজতন্ত্রকে টিকিয়ে রাখা। যদি টিকিয়ে রাখতে পারি, পরবর্তীতে আমি আবার পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমি কমিউনিজমের দিকে আগাতে পারবো। এই বিষয়টা চীন খুব গুরুত্ব দিয়েছে। এই কারণে তাদের যে ফিউচার প্রসপেক্ট, এখানে তারা নির্দিষ্ট একটা আলোর রেখা দেখাতে পারে সবাইকে। কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন চলে আসে যে আসলে চীন তার জায়গা থেকে সরে আসছে কিনা। আর একটা বড় ধরনের ভুল হয়েছিল 1988 থেকে 94 এই সালের ভিতরে ইনফ্লেশনের রেটটা অনেক বেড়ে গিয়েছিল, যে কারণে আমরা দেখছি যে চীন অনেক উন্নত হচ্ছে কিন্তু তার মুদ্রার মান কম। এই ধরনের কিছু ভুল সিদ্ধান্ত কিংবা দুর্বল সিদ্ধান্ত চলে এসেছে, যে সিদ্ধান্তগুলো পরবর্তীতেও আসার সম্ভাবনা থাকতে পারে যেহেতু অতীতে হয়ে আসছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চীন যে দক্ষতার পরিচয় দিয়েছে সেটা অব্যাহত থাকলে চীনের যে অগ্রগতি আরো বেশি বাড়বে। আর সবশেষে সেটাই বলা যায় যে আমরা এই আলোচনা থেকে যেগুলো বিষয় পেতে পারি যে পলিটিক্যাল সিস্টেম যেরকমই হোক, উন্নয়নটা কোনো সিস্টেমের উপরে ডিপেন্ড করে না। তার মানে ডেমোক্রেসি থাকা লাগবে, সমাজতন্ত্রই থাকা লাগবে এরকম না, ডিক্টেটরশিপেও উন্নয়ন হয়। আবার চীনের ক্ষেত্রে যেটা দেখলাম যে পাবলিক এন্টারপ্রাইজ, প্রাইভেট এন্টারপ্রাইজ, এর বাইরে এসেও কিন্তু বিভিন্ন এন্টারপ্রাইজ হচ্ছে, এবং যেরকম কালেকটিভ এন্টারপ্রাইজ, তার মানে লোকাল গভর্নমেন্টগুলা যে এন্টারপ্রাইজ তৈরি করছে বা ব্যবসা বাণিজ্য তৈরি করছে, এগুলোর মাধ্যমে কিন্তু উন্নয়ন হতে পারে। সুতরাং তৃতীয় যে চিন্তা, এটা আমাদের সবসময় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে পলিটিক্যাল একটা ফিজিবিলিটি, তার মানে যেই ব্যবস্থায় আসুক পলিটিক্স সেই ব্যবস্থার উপরে খাপ খেয়ে নিতে পারছে কিনা। আমরা যদি শুধু মনে করি যে আমার পলিটিক্সটাকে এভাবে রেখেই আমার সবকিছু করা লাগবে, সেটা একটা দুর্বল সিদ্ধান্ত হবে, কারণ ফিজিবিলিটি একটা বড় ব্যাপার ছিল চীনের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। আর কৃষিকে তারা গুরুত্ব দিয়েছিল, কারণ প্রাথমিকভাবে কাঁচামাল তৈরি যদি কৃষি না করতে পারে তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না, এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে তাদের আরেকটা মনোযোগ হচ্ছে স্মল এবং মিডিয়াম যে ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো চীন তৈরি করেছিল সময় মতো, যেটা সোভিয়েত ইউনিয়ন অনেক পরে করেছে। তারা শুধুমাত্র বড় ইন্ডাস্ট্রির দিকে বেশি নজর দিয়েছিল। তো এই হচ্ছে আমার মোটামুটি সামগ্রিক মূল্যায়ন। এখান থেকে কিছু বিষয় পরিষ্কার হলো যে কালচারাল রেগুলেশনকে আমরা যে চীনের রেগুলেশনের সাথে এক করে ফেলি, এটা আলাদা। কালচারাল রেগুলেশনকে বলা হয় গ্রেট প্রোলেটারিয়ান রেগুলেশন, কারণ এখানে কিছু ওল্ড ডগমা বা অতীতের বিশ্বাস কিংবা সংস্কার, ধর্মীয় সংস্কার, এখান থেকে বের হয়ে আসার একটা চেষ্টা। আর সমাজতান্ত্রিক আন্দোলন যেটা চীনে বিপ্লবটা হয় 1949 সালে, এটা হচ্ছে ন্যাশনালিস্টদের এগেইনস্টে বিপ্লব করে তারা ক্ষমতায় আসে। আর গ্রেট লিপ ফরওয়ার্ডটা হচ্ছে অর্থনৈতিকভাবে সামনে মানে অগ্রবর্তী হওয়া, এখানে কমিউন সিস্টেম আনা হয় এবং কাল্টিভেশনটা কমিউন সিস্টেমের আন্ডারে নিয়ে আসা হয়, এবং বড় বড় যে কোম্পানিগুলো বা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক এগুলো কেনা হয়। তো এই বিষয়গুলো সম্পূর্ণ আলাদা, এবং মাও সেতুং কি করলেন এবং ডেং জিয়াওপিং কি করলেন, এইগুলো যদি আমরা তুলনা করি তাহলে আমরা নির্দিষ্ট একটা দূরত্ব তৈরি করতে পারবো যে কখন থেকে এই রিফর্মেশনটা শুরু হয় এবং এই রিফর্মেশনের মাধ্যমে কি কি পরিবর্তন আসে। তো এই হচ্ছে চীনের রিফর্মেশন এবং মডার্ন চীন, যেটা বলা হয় যে আগে চীন ছিল অনেকটা প্রাচীরের ভিতরে, বিশ্বের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না, কিন্তু এই যে লিবারেল একটু নীতি নেয়ার মাধ্যমে এবং রিফর্মেশনের মাধ্যমে বৈশ্বিক যে একটা যোগাযোগ চীনের তৈরি হয়। আমরা দেখালাম শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, তারপরে লিগ্যাল সিস্টেমের ক্ষেত্রে, সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে, আর এদিকে তো অর্থনৈতিক ব্যবস্থা, কৃষি ব্যবস্থায় আছে।
এই সামগ্রিকভাবে চীন কিন্তু একটা বৈশ্বিকতা পায়, এর মাধ্যমে তাদের মডার্নাইজেশন এই প্রসেসটা ফুলফিল হয় এবং বর্তমান চীন সেদিক দিয়ে এগিয়ে যাচ্ছে। অনেকের কাছে চীন এখনো মনে হয় যে এখনো মনে হয় একটা সিক্রেট কান্ট্রি, আসলে চীন সিক্রেট না। চীনের কিছু অংশ হয়তো তিব্বতের মতো কিছু অংশ সিক্রেট হতে পারে, এদিক থেকে চীনকে বলা যায় এখন বর্তমানে মোটামুটি একটা মডার্ন দেশ। কিছু সমস্যা আছে, যেটা বললাম যে কোস্টাল এরিয়াগুলো যারা সমুদ্রের পাশে তারা বেশি উন্নয়ন পেয়েছে, যারা উত্তরের দিকে কিংবা পশ্চিমের দিকে এই এলাকাগুলোতে ওই পরিমাণে উন্নয়ন হয়নি। এবং চীনের যে বিভিন্ন জাতিগত সমস্যা ছিল এটা দূর করার ক্ষেত্রে কালচারাল রিভলিউশন একটা বড় স্টেপ ছিল, কারণ এই ক্ষেত্রে মাওবাদ যেটা এটার প্রসার যতটা ঘটেছে তত উপজাতিগুলো তারা হচ্ছে জাতিগত সত্তা থেকে সরে এসেছে, তার মানে একটা ইউনিফাইড অবস্থানে আনার চেষ্টা করা হয়েছে। এ হচ্ছে আমার মোটামুটি মূল্যায়ন। আর চীনের ঐতিহাসিক যে অবস্থান সেটা চীনের বর্তমান অবস্থানের জন্য অনেকটা উপকারী, কারণ যেটা বললাম যে অতীতের বিভিন্ন সাম্রাজ্যগুলো চীনের ছিল এবং সেই সাম্রাজ্যের একটা ঐতিহ্য চীনা মানুষরা তাদের মনে এনে নতুন করে কাজ করার একটা উদ্যম পায় এবং যে কোনো সময় তারা ভেঙে পড়ে। এ হচ্ছে মোটামুটি মূল্যায়ন। এখন রাজনৈতিক দিক থেকে আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে রাজনীতি তাহলে এমন কি, এমন কেন, তো ওইগুলো আমার মনে হয় অনেক বড় আলোচনার বিষয়। আজকে আমার আলোচনা ছিল মূলত রিফর্মেশন এবং মডার্নাইজেশন, কিন্তু এটা বোঝানোর স্বার্থে আমার আগে থেকে প্রেক্ষাপট একটু টানা লেগেছে, এই কারণে আমার মনে হয় সবকিছু বলতে গেলে আরো অনেক সময় লাগবে। তো এর সাথে প্রাসঙ্গিক যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।